নমস্কার, বাংলা আবারের ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত। পায়ে পায়ে আমাদের এই চ্যানেলের 100টি পর্ব আমরা পার করে দিলাম। আজকের এই পর্ব আপনারা দেখছেন, এটি 101তম পর্ব। এটা আমাদের জন্য খুবই গৌরবের, আনন্দের, এবং আপনাদের কাছেও আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই যে আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আমাদের এই পর্বগুলো দেখছেন। আজকেও যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের কাছে এই পর্ব শুরু করবার আগে অনুরোধ, আপনারা বাংলা আবার ইউটিউব চ্যানেলের এই পর্বে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত লিখে জানান। আমরা বুঝতে পারবো তাহলে আপনাদের কথাগুলো। আজ আমাদের মাঝে পেয়েছি বাংলা আবারের সভানেত্রী শ্রীমতী হৈমন্তী বন্দ্যোপাধ্যায়কে। দিদি নমস্কার, আপনাকে আমরা পেয়েছি। আমাদের এই পায়ে পায়ে 100টা পর্বে খুব কম দিন আমরা বক্তা হিসাবে হৈমন্তী দিকে পেয়েছি। আমরা চেয়েছিলাম 100তম দিন উদযাপনের লগ্নে আমরা সভানেত্রীকে একটু দেখতে চাই। মাত্র 4 বছর আগে বাংলা আবার তৈরি হয়েছে এবং বাংলা আবারের কাজকর্ম সম্বন্ধে বাংলার মানুষ একটু একটু করে জানতে পারছে, অবহিত হচ্ছে, কারো কারো কৌতূহলও হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন বাংলা আবার কি, কেন, কিভাবে যুক্ত হতে পারবো এদের সঙ্গে। এই অনেক প্রশ্নের উত্তরই আমরা আজকে হৈমন্তীদির কাছ থেকে জানতে চাই। তার আগে প্রশ্ন থাকবে, বাংলা আবার এই নামটা শুনে একটু কেমন লাগছে না? আমাদের ছোটবেলায় পড়া একটা কবিতার কথা না বললেই নয়, আমাদের নয়, আপনারা সবাই পড়েছেন অতুল প্রসাদ সেনের সেই কবিতা, বলো 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 সবে, শত বীণা বেণু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভে। আমরা জানি বঙ্গভঙ্গ রদ আন্দোলনে রবীন্দ্রনাথের নেতৃত্বে যে বাংলার নবজাগরণের সূচনা হয়েছিল, তাতে এই গানটি মানুষকে একটি স্বপ্ন, একটি আত্মবিশ্বাস এবং একটি পথ দেখাতে পেরেছে। ভারতকে আবার পুনর্জাগরিত করবার একটি মন্ত্রে সমগ্র বাঙালি মানুষ সেদিন একত্রিত হয়েছিল। আজকে বাংলার অবস্থা খুবই সঙ্গীন। প্রায় 56,000 কলকারখানা বন্ধ। দীর্ঘ 4 দশক ধরে এমন কোনো মানুষকে আমরা পাইনি যাকে আমরা আন্তর্জাতিক ছেড়েই দিলাম, জাতীয় স্তরেও কোনো বিশেষ বিভাগে তিনি নেতৃত্ব দিতে পারেন। খুবই হতশ্রী একটি দশা। এই অবস্থায় আমরা বিচরণ করছি। এই বাস্তবতাটাকে মেনে নিয়ে আমরা আজকের এই পর্ব শুরু করছি এবং বাংলা আবারের 100তম পর্ব। আজকের আমাদের না বক্তা এরকম নয়, আজকে আমরা নিজেদের মধ্যে একটু গল্প করব এবং সঙ্গী হিসেবে পেয়েছি আমাদের হৈমন্তী দিকে। দিদি, প্রথম প্রশ্নই থাকবে, বাংলা আবার এই নামটি কেন? বাংলা আবার প্রথমেই আমার এই আলোচনা শুরু করার আগে কবিতা নমস্কার আমাদের দর্শক এবং শ্রোতা বৃন্দদের আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদেরকে প্রণাম জানাই। বাংলা আবার আমাদের এই সংগঠনকে ওনারা দেখছেন, ওনারা শুনছেন এবং আপনাদের আমাদের কাছে যে পৌঁছে যাওয়া, আমরা আপনাদের কাছে যে পৌঁছাচ্ছি সেটা আমাদের নিশ্চয়ই পায়ে পায়ে আমরা এগিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন একটু একটু করে এগোচ্ছি।
তো বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তো সেই ভারত আবার থেকেই আমরা বাংলা আবার এই সুন্দর কথাটি আমরা ওখান থেকে নিয়েছি। তো তার আগে যে আজকে আমার সাথে যে কথোপকথন শ্রী প্রবীর ভট্টাচার্য, তার সম্বন্ধে আমি একটুখানি বলে নিই। প্রবীরদা আমাদের আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ পরিবেশক, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছেন এবং বাংলা আবারের একজন বরিষ্ঠ কার্যকর্তা। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারও একেবারেই উনি একজন পরিচালক, বিশেষ পরিচালক। তো প্রবীরদা নমস্কার। তো এত বড় বড় আমাকে উপাধিতে ভূষিত করলে খুবই বিব্রত বোধ করছে যে এই এত কিছু আমি নই। হ্যাঁ, এটা মানে আমি আপনার স্নেহে বশতই আপনি বললেন, কিন্তু বাংলার মানুষ জানে যে আমি এত কিছুটা, এত পদমর্যাদা আমার নেই। এটা আপনার বিনয়ী ভাব আমাকে আরো মানে ভালোবাসা দিচ্ছে আপনার দিক থেকে, কিন্তু এটা আমার একদম আমরা সবাই জানি। তো বাংলা আবারে ফিরে আসলাম। বাংলা আবারের নামকরণ ওইভাবেই হলো যে বাংলা আবার কেন, কিসের বাংলা আবার? বাংলা আবার আমরা শুরু করেছিলাম যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। আজ থেকে 4 বছর আগে আমাদের নিউ জার্সিতে প্রথম এটার রেজিস্ট্রেশন হয় বাংলা আবার সংগঠনের, এবং তারপরে যখন দেখা গেল যে আমরা বাঙালিদের জন্যে, বাঙালি মানুষের যে গৌরব, যে অস্মিতা, বাংলার যে অস্মিতা, বাংলার যে গৌরব, বাংলার যে ইতিহাস, সেইগুলো আমরা আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি। সেই এত গৌরব, এত বড় ইতিহাস বাঙালিদের। আন্দামানে এখনো সবাই জানেন আপনারা, আন্দামানে যত বিপ্লবী ছিলেন তাদের মধ্যে কিন্তু বাঙালিদের নামই বেশি ছিল। এরকম বাঙালিদের কথা বলতে গেলে শেষ হবে না। কিন্তু সেই বাংলা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? আজকে বাংলা কোনো কিছুই যেন টপ 10-এর মধ্যে আসেই না, যেইটা আগে ছিল। তো সেই একটা অনুভব নিয়ে, একটা প্রত্যেকের একটা আশা নিয়ে, সেই থেকে আমাদের বাংলা আবার, যে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, বাংলার ইতিহাস বাঙালিদের কাছেই শুধু না, ভারতবর্ষের কাছে কি করে আমরা আবার নিয়ে আসব, সেটাই আমাদের বাংলা আবারের উদ্দেশ্য। সাংস্কৃতিক দিকটা কিভাবে তুলে ধরবো, সাংস্কৃতিক দিক কি করে নিয়ে আসবো। আজকে যেমন বলা হতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো সেই জিনিসটা কিন্তু আর নেই। তো সেইটাকে আমরা আবার কি করে প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্যই বাংলা। এক্ষেত্রে বোধহয় একটু পরিষ্কার হলো আমাদের অনেকের কাছে যে বাংলা আবার লেটার হেডটা দেখার পর আমরা দেখি ওখানে ইংরেজিতে INC ডট এই শব্দটা আছে। তার মানে এটি নিউ জার্সিতে প্রতিষ্ঠা পায় বলেই কি এটা একটা আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল মর্যাদাপ্রাপ্ত সংগঠন, এটাই কি তাই? হ্যাঁ, এটা একদিক থেকে তাই, কেননা ওটা প্রথমে নিউ জার্সিতেই বাংলা আবার সংগঠনের রেজিস্ট্রেশন হয়েছিল। তারপরে কিছুদিন পরে, কয়েক মাস পরে, সেটা আমরা কলকাতায় রেজিস্ট্রেশন করেছি। সেটা হচ্ছে 2021 সালের অগাস্ট মাসে। তো আমাদের 4 বছর কমপ্লিট হয়ে গেছে বাংলা আবারের। এবং একটা দর্শক বন্ধুদের কাছেও একটা বেশ চমৎকার বিষয় উত্থাপন করি যে
যিনি বলছেন তিনি এখন কিন্তু বস্টনে বসে আছেন। আমাদের এখানে এখন রাত 10:40। বস্টনে এখন দিন। পশ্চিমী ঝঞ্ঝার জন্য নভেম্বরের এই সময়ে আমরা এতটা শীত অনুভব করছি না, কিন্তু কিছুদিন আগে হালকা হালকা শীত ছিল, কিন্তু বস্টনে বোধহয় শীত পড়বে করছে নাকি? আমেরিকার বস্টনে শীত পড়েই গেছে। হ্যাঁ, অক্টোবর থেকেই ঠান্ডাটা পড়তে শুরু করেছে, নভেম্বরে। তাহলে এই বিষয়টাতেই জিজ্ঞেস করি, আমরা জানতে চাইবো যে এই 2021 থেকে আজ 25 পর্যন্ত কি কি কাজ আমরা করছি, কিন্তু তার আগে জিজ্ঞেস করি, ধরুন টেকনোলজির সুবিধায় আমি এবং বস্টনবাসী হৈমন্তীদি পাশাপাশি বসে কথা বলছি, কিন্তু যখন একটা সংগঠন করছি তখন বস্টন থেকে হৈমন্তী বন্দ্যোপাধ্যায় বা পরামর্শদাতা কাঞ্চন বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের সাথে এগুলো কিভাবে হয়, ব্রিজিংটা কিভাবে হয়, সেটাও কি টেকনোলজি নাকি নিজেরা, নাকি আসেন? এটা একটা দারুণ প্রশ্ন প্রবীরদা। মানে এটাতে একটা উত্তেজনা বোধ করছি এই কারণে যে বেশ কিছুটা বছর আমরা চলে এসেছি এবং সবকিছুরই উদ্ভাবন হয়েছে কোভিডের সময় থেকে। তো কোভিড যখন আমাদের ঘরের মধ্যে বন্দি করে দিল, আমরা তো অনেককে হারিয়েছি, অনেকটা পিছিয়েও গেছি। কোভিডের সময় অনেক মানুষের সাথে তখন দেখা সাক্ষাৎ হয়নি, তারপরে বন্ধু বান্ধবদের সাথে, তারপরে ভারতবর্ষে যেতে পারেনি মানুষরা, যারা বাইরে আছেন তারা নিজের মায়ের কাছে যেতে পারেননি। তো সেই সব কারণে তখন একটা বিরাট একটা আর্জি একটা এলো ভিতর থেকে যে একটা কিছু তো করতেই হবে। তার জন্যে সেই সময় টেকনোলজিক্যালি এত অ্যাডভান্সমেন্ট হলো, হসপিটালগুলোতে হলো, তারপরে প্রত্যেকটা এই দেশে দেশে প্রত্যেকটা শহরে শহরে এইরকম মানুষ যুক্ত হতে থাকলো এই অনলাইন ফেসিলিটিসে। তো এইটা অনেকগুলো তখন অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, কোম্পানি বলবো, কিছু অর্গানাইজেশন কিছু কোম্পানি, তারা এইগুলোর আমাদেরকে বেশ ভালো গাইড করে নিয়ে গেল যুক্ত করার জন্যে সকলের সাথে। সেটা বিভিন্ন ক্ষেত্রে যুক্ত, কোম্পানির কাজের ক্ষেত্রে যুক্ত এবং ইন্ডিভিজুয়াল যেটা সেইভাবেও যুক্ত করা। তো সেই জিনিস হলো, যেমন জুম হলো, যেরকম স্টিমিয়ার্ড হলো, তারপরে আরো অনেক কিছুই হয়েছে, গুগল থেকেও হয়েছে, গুগল মিটও হয়ে গেছে। তো অনেক কিছুই এগুলো হলো। তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা একটা বলবো, একটা ডোমেন থেকে আর একটা ডোমেনে কাজ করা, তার থেকে প্রোভাইডাররা সেগুলো কানেক্ট করে এবং সেটা দেশ বিদেশ সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, দুজনকে একদম কাছে নিয়ে আসে টেকনোলজির জন্য। হ্যাঁ, একদম ঠিক। বিষয়টা হয়তো অন্যরকম হবে, তো আপনি কথাটা বললেন দেখি আবার আমি নিজেই বলছি যে আমরা কখনো কখনো বলি যে এই কোভিড সময়ে অনেক রকম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট গোটা পৃথিবীর মানুষই দেখেছে, ভারতবর্ষের মানুষও দেখেছে সেটা, কিন্তু তার ফলে যেটা হয়েছে কুফল বলছি, আমরা বন্ধুরা আলোচনা করি, তার ফলে কুফল যেটা, আগে মানুষ অনেক বাইরে ছিল, কোভিডের ওই লকডাউন পিরিয়ডে যে মানুষ ঘরে ঢুকে গেল, এই ঘরে ঢোকাটা যেন একটা চিরস্থায়ী হয়ে গেল, মানুষকে বাইরে বার করানোটা এখন একটা দুঃসাধ্য। কিন্তু যেমন আপনি বললেন যে কোভিডের সময় এই বাংলা আবারের রেজিস্ট্রেশন হলো, আমি সালটা 2021 বা 22 এই দুটোর মধ্যে কোনো একটা হবে। আমি নিজে যাইনি, আমার প্রতিবেশী বন্ধুরা সবাই ত্রিবেণীতে প্রথম বছর কুম্ভে গেল, মানে কুম্ভ
স্নান, কুম্ভ সম্বন্ধে আমাদের একটা শরীরে একটা আলোড়ন হচ্ছে, একটা উন্মাদনা আসে, নানা রকম একটা স্মৃতি মেদুরতা আছে, যেহেতু আমরা যারা প্রয়াগ বা কাশী বা ইত্যাদি কুম্ভগুলোতে আমরা যারা গিয়েছি। ফলে বাংলাতে কুম্ভ হচ্ছে, এটা কেমন যেন একটা স্বপ্নের মতন লেগেছিল। এবং যে বন্ধুরা গিয়েছিলেন তারা আমাকে এসে গল্প করেছিলেন যে সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। এবং তারা তখন কাঞ্চনদার নাম করে। তুমি কি চেনো তাকে? আমি বললাম যে না, নাম জানি না, শুনিনি, কিন্তু উনি একজন মানুষ যিনি আমেরিকা থাকে এবং গবেষণা করে উনি এই জায়গাটার বিষয়টাকে খুঁজে বার করেছেন। এবং খুব, কিন্তু এটা একটা বাংলার মানুষের কাছে সাড়া পড়ে গেছে। তো এমনই ঈশ্বরের কি বিধান ছিল, কি ইচ্ছা ছিল জানি না, ঠিক পরের বছর, দ্বিতীয় বছর কুম্ভে কাজের সাথে আমি যুক্ত হই। নানা মাধ্যমে ভাবে সে অমুক তমুক করে কোনো না কোনো ভাবে কাঞ্চনদার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয় এবং আমি কুম্ভ। এবার এই কথাটা বলছি কারণে কুম্ভ, এই যে কোভিডের সময় মানুষকে ঢুকিয়ে দেওয়া হলো টেকনোলজি, কুম্ভ মানুষকে বার করলো। আমি দ্বিতীয় বছর গিয়ে দেখলাম, আমি মানে পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ সবই দেখার আমার এই জীবনে সৌভাগ্য হয়েছে। তো তৎসত্ত্বেও বলছি, ত্রিবেণীর কুম্ভে ওই যে দ্বিতীয় বছর লক্ষ লক্ষ মানুষ আসছেন কি একটা বিশ্বাসে, এটা বোধহয় বাংলা আবারের বাঙালিকে একটা স্বপ্ন দেখানো শুরু, এবং ঘর থেকে আবার বার করে দেওয়া। আবার তুমি বাইরের জগতে এসো, দেখবো এবার জগৎটাকে, থাকবো না কো বদ্ধ ঘরে। এই যে কথাটা, এটা আরেকবার আমরা প্রমাণ পেলাম। এটা খুব এই জায়গা থেকেই শুরু করছে, এটা নিয়ে বলছি না, এই জায়গা থেকে আপনি বলুন এবার বাংলা আবারের কি কি কাজ হলো। বাংলা আবারের অনেক কাজ এই গত 4 বছর ধরে হয়েছে। তো একটা একটা করেই আসবো। প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে বাংলা আবারের প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক শনিবারে আমাদের নানান বিষয়ে আলোচনা। এই যে বাংলা আবারের ভিশনটা, সেই ভিশনের সাথে যে একসাথে হয়ে যে কার্যক্রমগুলো নেওয়া, সেইখান থেকে শুরু বাংলা আবারের আলোচনা চক্র। তো বহু দিন ধরে আমাদের এটা হচ্ছে। আপনি যেটা বললেন প্রবীরদা, 101তম, এর মাঝে আমাদের বাংলা আবারের সাংস্কৃতিক, সায়েন্স, বাংলার ইতিহাস, বাংলার গান, বাংলার মন্দির, বাংলার স্থাপত্য, বাংলার লোকগীতি, গানের মধ্যে বাংলার নৃত্য, সব ব্যাপারটাই বাংলার যে এত সুন্দর সব দিক, সেইগুলো নিয়ে আমাদের চর্চা হয়েছে প্রত্যেক সপ্তাহে শনিবারে, এখনো হচ্ছে। তো এই লাস্ট উইকেই যেটা হলো সেটা হচ্ছে বাংলার যিনি ভূমিপুত্র, তাকে নিয়েই হলো একটা বিশেষ আলোচনা চক্র ছিল। তো তার আগে দিল্লির একটা সংস্থা, যেটার নাম হচ্ছে সঙ্গম, সঙ্গমের সাথেও কিন্তু বাংলা আবার গোটা 1 বছর কাজ করেছে। এই বিভিন্ন আলোচনা বাংলা আবারের হয়েছে। এবার বাংলা আবারের যেই কার্যক্রমগুলোকে আমি বলবো সেটা হচ্ছে অনেক আছে, তার মধ্যে দুর্গাপুজো। বাংলা আবার দুর্গাপুজোয় যারা নেপথ্যে কাজ করেন, যারা পুজোটাকে খুব নিষ্ঠার সাথে করেন, সেই পুজোর যারা নেপথ্যে যারা কাজ করেন, যারা কখনো কোনো সম্মান পাননি, তাদের সাথে বাংলা আবার যুক্ত হয়ে কিছু কিছু ক্লাবকে, যারা নিষ্ঠার সাথে পুজো করে, যারা এই দিকটা দেখে যে শক্তির উপাসনায় আমাদের দুর্গাপুজোর এক মহৎ উদ্দেশ্য, শক্তিকে সামনে রাখা, মা দুর্গাকে সামনে রাখা, সেই রকম ধরনের দুর্গাপুজোর ক্লাবকে আমরা বাংলা আবার বিশেষভাবে
অর্থ দিক থেকে সাহায্য করেছে এবং নেপথ্যে যারা কাজ করেন তাদেরকে সামনে এনে তাদের সম্মানিত করা হয়েছে। এইরকম বেশ কয়েকটা অনুষ্ঠান আমাদের হয়েছে। আমাদের তখন মন্ত্রী ছিলেন অনুরাগ ঠাকুরজি, উনিও এসেছিলেন। তারপরে আমাদের বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে বাংলার যে মিউজিয়াম, সেই মিউজিয়াম যেটা এশিয়ার মধ্যে বিখ্যাত মিউজিয়াম, সেই মিউজিয়ামে বাংলার মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে, ছেলে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে, শিশুদের। তারা কোনো দিন সেই মিউজিয়াম দেখেনি, তারা গিয়ে এত উৎসাহিত হয়েছে। তাদের ওখানে একটা আমরা আঁকার প্রতিযোগিতা মতো করেছিলাম, যে তোমরা যেগুলো দেখলে সেইগুলো নিয়ে আঁকো। সেই সব নিয়ে তারা কোনোদিন সেই মিউজিয়াম দেখেনি, তারা অত্যন্ত আনন্দিত হয়েছিল। তারপরে আমরা ভিক্টোরিয়াতে প্রোগ্রাম করেছিলাম। ভিক্টোরিয়ায় একটা নতুন বিরাট একটা বিল্ডিং ওখানে যুক্ত হয়েছে, যেটা ভারতের বাংলার যে বিপ্লবীরা তাদেরকে নিয়ে একটা আলাদা করে একটা নতুন জায়গা তৈরি করা হয়েছে। এবং সেটা যখন আমরা জানতে পারলাম, তখন আমরা আমাদের বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের, যেটা বরিশা হাই স্কুল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার প্রধান শিক্ষিকা এবং অন্যান্য, ওটা বরিশা গার্লস হাই স্কুল, ওখানকার প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকারাও ছিলেন। তার সাথে সাথে অনেক মেয়েরা গেছিল ওখানে, ছাত্রীরা। তারা অত্যন্ত আনন্দিত হয়েছে এবং বাংলা আবারকে তারা ইন্টারভিউ দিয়েছে যে এইরকম অভিজ্ঞতা ওদের আগে কখনো হয়নি। ওরা কোনোদিনও ভিক্টোরিয়ায় যায়নি, আর ওরা কোনোদিনও জানতো না যে বাংলার বিপ্লবীদের নিয়েও আবার এত সুন্দর একটা জায়গা হয়েছে ভিক্টোরিয়ার মধ্যে। তো সেটাও একটা আছে। আমরা রাজ্যপাল ভবনেও বাঙালি আমাদের বাচ্চাদের নিয়ে গেছিলাম, স্কুল থেকে ট্রিপ করিয়ে নিয়ে গেছিলাম, যে রাজ্যপাল ভবনটা কি, ওখানে কিভাবে রাজ্যপাল আমাদের কাজ করেন এবং ওনার কি কি কাজ। এইটা একটা শিক্ষার ব্যাপার, যেটা বাংলা আবার চেষ্টা করে যে পুঁথিগত বিদ্যাই সব বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যাটাই একেবারে যে বুকিশ নলেজ, ওইটা থেকে বাইরে বার করার ইচ্ছা। যে প্রবৃত্তি আপনি বললেন, বাইরে বার করা, সব দিক থেকেই বাইরে বার করা। সেটা যেমন ঘরের ভিতর থেকে বাইরে বার করা, সেই রকম বদ্ধ পুঁথির মধ্যে না রেখে বাচ্চাদের বাইরে বার করে তাদেরকে বিভিন্ন ভাবে শেখানো, যেটা পশ্চিম দেশে খুব হয়, সেটা আমাদের প্রাচ্য দেশেও ছিল। হ্যাঁ, সেইটাকে আবার কিভাবে নিয়ে আসা, যেমন রবীন্দ্রনাথ গাছের তলায় বসে তার ছাত্রছাত্রীদের নেচারের মধ্যে, প্রকৃতি থেকেই আমরা সব জানি, কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, কেন ঠান্ডা পড়ছে, কেন গরম পড়ছে, হ্যাঁ, কেন মানুষের মন খারাপ হয় শীতের সময়, হ্যাঁ, সূর্যের আলোর অভাবে। তো অনেক সায়েন্টিফিক যেসব ব্যাপারগুলো আছে, সব কিছু কিন্তু প্রকৃতিকে নিয়ে। এবার সেই প্রকৃতিকেই আমরা কাজে লাগিয়ে নানান রকম টেকনোলজি করছি, সবকিছুর পিছনে কিন্তু প্রকৃতিই আছে। তো সেই প্রকৃতির মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে বাংলা আবারের আমাদের কাজ, এবং আপনাদের শ্রোতা দর্শক, আপনাদের সকলের কাজ। বাচ্চাদের কি করে বাইরে নিয়ে যাবেন, বাচ্চারা কি করে গাছের সাথে কথা বলবে, ফুলের সাথে কথা বলবে, তারপরে খেলবে। এই যে পিছনে পিঠে বিরাট ভারী ব্যাগ, সেটা তো থাকতেই হবে ওদের, তার কোনো কি বলবো, সেটাকে তো রিপ্লেস করা যাবে না। কিন্তু তার সাথে আনন্দ দিয়ে, বাচ্চাদের যে আনন্দ পাওয়া, সেই আনন্দটাকে কি করে দেওয়া যাবে, তো আমাদের সেইটাও একটা ব্যাপার। তারপরে আমরা রিসেন্টলি আর একটাই প্রোগ্রাম করেছিলাম, যেটা হচ্ছে অনিমাদিকে নিয়ে। অনিমাদির কথা নিশ্চয়ই আপনারা সবাই জানেন বাংলায়। তার অনিমাদির বয়স হচ্ছে 82 বছর বয়স। উনি কালনা মহকুমার কৃষ্ণদেবপুর গ্রামের একজন বরিষ্ঠা। তিনি আমাদের, তার আশীর্বাদ আমরা পেয়েছি বাংলা আবার। তাকে, তিনি একজন ক্রীড়াবিদ,
তিনি রিসেন্টলি গেছিলেন সিঙ্গাপুরে এবং স্বর্ণ পদক জিতে এসেছেন হাঁটাতে। তাকে নিয়েই আমরা প্রোগ্রাম করেছি একটা রিসেন্টলি, এবং আমাদের বাংলা আবারের টিম তার কাছে গেছিল। তার 40-50 জন ভূমিপুত্র পুত্রী সব আছে ওনার কাছে, উনি তাদের বিশেষ দেখাশোনা করেন। তো সেখানে আমাদের বাংলা আবারের টিম একটা আঁকার প্রতিযোগিতা করেছিল। তারা সব সুন্দর, অদ্ভুত সুন্দর এঁকেছে সব, তাদেরকে পুরস্কারও দেওয়া হয়েছে। আমাদের যেমন কুম্ভর যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেটাও আমাদের বাংলা আবারের থেকেই হয়, এবং প্রবীরদা আমাদের পরিচালক সেখানেও আমাদের আঁকা কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, মানে যেটা অঙ্ক প্রতিযোগিতা হয়েছে। প্রায় 250 ছেলে মেয়ে এবার যোগ দিয়েছে। আমরা সামনের বছরেও বাংলা আবার থেকে সেই প্রতিযোগিতা আমরা আবার করব। এবার হয়তো আমরা আরো বাচ্চাদের পাবো। আমাদের আরো অনেক প্রোগ্রাম বাংলা আবার থেকে হচ্ছে। আপনারা যেগুলো শুনতে চান, যেগুলো আপনারা আরো নতুন করে জানতে চান, বাংলা আবার নতুন কিছু করছে না ইতিহাস তৈরির দিক থেকে। বাংলা আবার সেরকম নতুন কিছু করছে না সংস্কৃতি তৈরি করার দিক থেকে। বাংলা আবার সেটাকে আপনাদের সামনে, বাঙালিদের সামনে সেটাকে তুলে ধরছে নতুন করে। সেইটা আমরা নতুন করে করছি, যেটা মানুষ বুঝতে চলেছে। একটা ছোট মানে আপনার হয়তো আপনি জানেন, তবু আমাদের সাথে যারা দর্শক বন্ধুরা আছে তাদের জানবার জন্য, যে এবছর 2025 সালে কুম্ভ যখন শুরু হয়েছে শিশু উৎসবের মধ্য দিয়ে, তাতে অনেক কিশোর অংশগ্রহণ করেছিল যোগাসনে। হয়তো দিদি আপনার মনে আছে, নিশ্চয় মনে আছে। আর সেই ছেলেমেয়েরা পরে মানে কুম্ভের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর, মানে আমাদের তো ফেব্রুয়ারি মাসে 10, 11, 12 তারিখ হলো, 11, 12, 13 হলো ফেব্রুয়ারি মাসে। তারপরে খেলো ইন্ডিয়া হয় এবং তারপরে এশিয়ান গেমস হয়। খেলো ইন্ডিয়াতে অত্যন্ত লড়াই করে যোগাসনকে অন্তর্ভুক্ত করানো হয়েছে এবং এশিয়ান গেমসও করানো হয়েছে। আগ্রহ করা হচ্ছে অলিম্পিকেও যেন ভারতের এই যোগাসন যায়। খেলো ইন্ডিয়াতে আমাদের ছেলেমেয়েরা, মানে যারা আমাদের কুম্ভে এসে যোগাসন দিক করেছে, একাধিক ছেলে মেয়ে স্বর্ণ পদক, রৌপ্য পদক জয় করেছে, একাধিক। এবং এশিয়ান গেমসেও আমাদের ছেলেমেয়েরাই, যারা ওই কুম্ভে এসেছিল, তারা ওই পদক লাভ করেছে, বাংলার মুখ উজ্জ্বল করেছে। খানিকক্ষণ আগে আমি বলছিলাম যে আমরা দীর্ঘ 4 দশক ধরে এমন কোনো মানুষকে হাজির করাতে পারিনি যারা জাতীয়, আন্তর্জাতিক, জাতীয় ছেড়ে দিলাম, এই প্রাদেশিক স্তরেও মুখ আছে। আসলে মানুষজন আছেন, প্রতিভাগুলো আছে, কিন্তু আমরা তাদেরকে মেলে ধরতে পারিনি। আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেরকমই প্রতিভাবান, যাদেরকে মেলে ধরবার জন্য উদ্যোগ নেওয়া উচিত ছিল, সেগুলো হয়তো নেওয়া হয়নি। বাংলা আবার হয়তো এই উদ্যোগটা নেবে। আরেকটি হয়তো কথা প্রসঙ্গ বলতে গিয়ে আপনি বললেন না, আমি কদিন আগে শিশির ভাদুরীর জন্মদিন উপলক্ষে টেলিফোন করেছিলাম। ওনার পরিবারে, মানে ওনার ভ্রাতুষ্পুত্র চপল ভাদুরীকে আপনার স্মরণে থাকবে। চপল ভাদুরী বাংলা আবার, যেমন এখন চলছে গোয়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলা আবারের পরিচালনায়, বাংলা আবারের উদ্যোগে কলকাতায় কিন্তু পরপর 3 বছর বোধহয় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে। তাতে কিন্তু চপল ভাদুরীকে আমরা ডেকে সম্মান দিয়েছিলাম। একটি সাম্মানিক তার হাতে তুলে ধরা হয়েছিল। তার আর্থিক তিনি খুবই কষ্টে আছেন। সেই অর্থটুকু ভারত সরকারের প্রেরিত অর্থ, সেটা তাকে তার অনেক উপকারে লেগেছে। আমরা গৌরবান্বিত হয়েছি এই অনুষ্ঠান করবার জন্য, তাকে আমরা মঞ্চে ডাকবার জন্য। কিন্তু তিনি বারবার স্মরণ করেছেন যে এই অসময়েও আমার পাশে কেউ দাঁড়ালো।
হয়তো অনেকেই তো দাঁড়াতে পারে না, আসলে আমরা ভুলেও যাই অনেক সময়। ফলে আমাদের হাতে না সময় কম, আমরা একটু শেষের দিকে যদি যাই, একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করে। খচখচ শব্দটাই বলছি এই কারণেই যে কলকাতায়, আমি তো কলকাতা ছেলে নই, কিন্তু কলকাতাতে রয়েছে বেশ অনেকগুলো দশক ধরে, এবং গমগমে কলকাতা দেখেছি, রমরমে কলকাতা দেখেছি, শম্ভু মিত্রকে দেখছি, ছোটবেলায় অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তার কোলে বসার সুযোগও হয়েছিল, কিন্তু তিনি তো অনেকদিন আগে প্রয়াত হয়েছেন। কিন্তু শম্ভু মিত্রকে কিন্তু আমরা দেখার সুযোগ পেয়েছি। এরকম সুভাষ মুখোপাধ্যায়কে দেখছি, সুনীল গাঙ্গুলিকে দেখছি, এরকম বহু মানুষকে আমরা দেখেছি। আর আজকের কলকাতা, আজকের বাংলা কেমন যেন একটা হতশ্রী। যদি সল্টলেক এলাকায় যান, তাহলে প্রতিটি বাড়ি বিদ্যুৎবিহীন, আলোবিহীন, যে বাড়িগুলো একদিন কৃতি মানুষদের জন্য ঝলমল করতো, আর সেই বাড়িগুলোতে শুধু কিছু বৃদ্ধ বৃদ্ধা থাকেন, এবং এই মানুষগুলো সবাই পশ্চিমী বিশ্বে থাকে। যদিও ভারত আস্তে আস্তে পশ্চিমী বিশ্বের সমতুল হয়ে উঠছে, কিন্তু পশ্চিমবঙ্গ সেটা এখনো হয়ে উঠতে পারছে না। আপনারাও প্রায় 4 দশক ধরে পশ্চিমী বিশ্বে, তো কেমন লাগে? মন খারাপ করে কি দেশের জন্য? মা যেখানেই থাকুন, মায়ের জন্য ছেলে মেয়েদের মন উতলা হয়, মন খারাপ করে। আমাদেরও তাই। আমরা আমি যদি বলি এখনো আমরা কি বলবো, অ্যাডজাস্ট করে চলছি, সেটাই হয়তো সত্য কথা। আর তবে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এবার মা তো যেখানেই থাকুন না কেন, ছেলেমেয়েরা ছুটে মায়ের কাছে দেখা করতে যায়। কিছু জিনিস যেগুলো আমরা বাঙালিরা, আমি প্রচুর বাঙালিকে দেখি যারা করেছেন, বা আমার দিক থেকে আমি বলছি যেটা আমরা করি, যে প্রত্যেক বছর ছেলে মেয়েকে নিয়ে দেশে যাওয়া, এটা একটা আমাদের প্রতিজ্ঞা ছিল। যে অনেক কিছুই হয়তো করতে পারিনি, আমাদের একটা প্রায়োরিটি ছিল যে ছেলে মেয়েদের নিয়ে দেশে যাওয়া, যাতে দেশের যে আদর, দেশের যে আত্মীয় স্বজন, সবাই মিলে থাকার যে আনন্দ, সবাইকে দেখার যে আনন্দ, এবং তার সাথে তাতে করে আরো বোঝা যায় যে ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে এবং বাংলায় তথা বাংলায় থাকা এবং এখানে থাকার যে বিশাল পার্থক্যটা, তাতে করে ছেলেমেয়েরা অনেক বেশি সেটাকে মূল্য দেয়। তো সংস্কৃতি হোক, পরিবারের সংস্কৃতি হোক, পরিবারের বেড়ে ওঠাই হোক, পরিবারের যে মূল্যবোধ, এটা আমার মনে হয় যে আমরা অত্যন্ত অভাব বোধ করেছি এখানে আসার পর থেকে, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের পরের প্রজন্ম যাতে সেই অভাব বোধটা অতটা না করে, তার জন্য আমাদের এই প্রচেষ্টা ছিল। আমরা আস্তে আস্তে আজকের এই পর্বটা গুটাই, এই প্রসঙ্গটা তুললাম, হয়তো আপনি একটু আবেগেও মথিত হলেন, কিন্তু আমাদের জন্মেরও আগে ছোটবেলায় শুনতাম জেরুজালেম তৈরি হবার পর আমেরিকা থেকে বহু ইহুদি মানুষ ইসরায়েলে চলে এলেন। তারা কিন্তু পশ্চিমী দেশে সেই মোহ থেকে নিজেকে মুক্ত করে সেই অনুর্বর যে ইসরায়েল, তাকে আজকের যে ইসরায়েল আমরা দেখছি, জর্ডান নদীর তীরে একটি উন্নত রাষ্ট্র, যা গোটা পৃথিবীকে
চোখ রাঙাতে পারে শক্তিশালী একটি রাষ্ট্র, তার পিছনে এই যে ইহুদি মানুষদের তীব্র দেশপ্রেম, নিজের মাটির প্রতি 2000 বছর ধরে তারা গোটা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে এবং কখনো স্বপ্ন দেখেছে নিজের শহরে ফিরে আসব। বাংলা আবার যদি তার স্বপ্নকে নিশ্চয়ই সার্থক করবে, আমরা তো আশাবাদী মানুষ, তাহলে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আরেকটি সদর্থক বার্তা আসুক। পশ্চিমের যে মানুষগুলো খানিকটা দুঃখ কষ্ট নিয়ে সময় কাটাচ্ছেন, তারা আসুন, আপনারাও ভাবুন আপনাদের ফেলে যাওয়া যে মাটি, সে মাটিকে কি করে আবার পুনর্জাগরিত করা যায়। বাংলা যদি জাগে তবেই কিন্তু ভারতবর্ষ জাগবে। এটি শুধুমাত্র একটি কবির কল্পনা নয়, কোন একটি বিশেষ ব্যক্তির মুখ নিঃসৃত কোনো বাণী নয়, এটি একটি আধ্যাত্মিক ভাবনা। ঈশ্বরও সেরকমই ভাবে। এটি কালের আমরা আছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস চক্রের এই পর্ব শেষ হয়েছে। আমরা একটি সূর্যোদয়ের অপেক্ষায়। আজ এই পর্যন্তই। আমাদের এখানে তো রাত্রি, আপনার দিন আছে, আরেকটু কাজ করবার সুযোগ আছে। তবু আশা রাখবো 101-এর পরেও যেন আবার আপনাকে আমরা পাই। বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা চলে তাতে যেন আপনাকে পাই। বাংলা বাড়ির যে বাইরের মানুষকে টেনে নিয়ে যে আবার অনুষ্ঠান, তা ইতিহাস, ভূগোল, সংস্কৃতি সবকিছু নিয়ে, তাতে যেন আরো অনেক অনেক বেশি আপনাদের মতন আরো অনেক মানুষকে আজকের পশ্চিমবঙ্গের মানুষ পায় নতুন একটা বাংলা গড়ার উদ্দীপনায়। আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে আরো একবার প্রণাম এবং মনে করিয়ে দিই, নজর রাখুন বাংলা আবারের এই ইউটিউব চ্যানেলে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন। আপনাদের সহযোগিতা আমরা চাই এখনকার জন্যে এবং ভবিষ্যতের জন্যে। প্রত্যেক দর্শক এবং শ্রোতাদের আমাদের বাংলা আবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা ডোনেট করুন বাংলা আবারকে। বাংলা আবারের ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্টকে ক্লিক করুন, সেখানে আপনারা পাবেন ডোনেট করার অপশন। আপনাদের জন্যই আজকে আমরা ছোট ছোট পায়ে চলছি, কিন্তু আপনাদের চাই। ধন্যবাদ।